গ্রুপ, এশিয়া রিসার্চ গ্রুপ। আমি এখন ডক্টর নলিকা আহমদ আছি। গ্রুপ সহ শেষে করতে গেলে যদি দেরি হয়ে যায় এই কারণে, তো এই জন্য প্রথমে কে পর্বটা শেষ করে ফেলতে বোঝা করবে। তারপর ওরা কোথায়? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা আচ্ছা, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের স্পিকার আমাদের অ্যালামনাই এবং ইজ এ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার। আমরা খুবই প্রাউড যে শেখ আবুজর, ও মূলত এনএলপি নিয়ে কাজ করছে। অলমোস্ট ওর আন্ডারগ্র্যাড থিসিস থেকেই শুরু ছিল এবং পরবর্তীকালে মাস্টার্সেও তার কন্ট্রিবিউশন আছে। হি হ্যাজ ইন্টারন্যাশনাল পাবলিকেশন এবং এনএলপি তার একটা সাবজেক্ট অফ দ্য হার্ট। এবং আমি খুব খুশি হয়েছি যে এরকম একটা এনএলপি রিসার্চ টক আমরা করতে পারছি। এনএলপি রিসার্চ টকের এই প্রেজেন্টেশনটা আমি আর বিশেষ বাড়াতে চাই না। আমাদের নেক্সট স্পিকারের ঘোষণাটা আমরা পরে দেব। তো এই মুহূর্তে আমি আবুজরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আজকে এই সামনে সালাউদ্দিন একটু মাঝখানে চলে আসতে হবে। সালাউদ্দিন এনএলপি নিয়ে অনেক কাজ করে, সামনে থাকে। যাদের আগ্রহ এবং তোমরা যারা এসছো ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে বিশেষভাবে শুভকামনা যে তোমরা এরকম একটা টক শোনার মধ্যে আসতে পেরেছো। এবং আমরা আজকে আসলে আরেকটা গ্রুপ ফর্ম করবো, এনএলপি রিসার্চ গ্রুপ। আমরা প্রত্যেকটা টক থেকেই এক একটা গ্রুপ ফরমেশনে যাব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পরবর্তী টক যেটা হবে সেখানে পরবর্তী রিসার্চ গ্রুপ ফরমেশন হবে। আর প্রত্যেকটি রিসার্চ গ্রুপই আবার এরকম একটি করে কেক কাটা হবে রিসার্চ গ্রুপের নাম। আজকের রিসার্চ গ্রুপটা হচ্ছে আমাদের হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনস, এসিআই, এবং এটা একটা উল্লেখযোগ্য গ্রুপ। এই গ্রুপের কেক কাটার আগে আমরা তাদের গুগল সাইটটাও দেখবো। আজকে গুগল সাইট আছে, দেখার পরে সম্ভবত এই সেলিব্রেশনের ছবিটাও গুগল সাইটে যাবে যে এটা ওপেনিং হলো গ্রুপটা। তো আমি আর বক্তব্য বাড়াতে চাই না, কারণ বক্তব্য হচ্ছে মূল বক্তব্য আজকে হচ্ছে আবুজর। আমি আবুজরকে আমরা একটা আমন্ত্রণ জানাই একটা আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। সম্মানিত আমাদের ডিপার্টমেন্ট হেড এবং আমার অনেক শিক্ষক এখানে আছেন। লাইভ হচ্ছে না? यस सर, लाइव सर। এই লাইভ হচ্ছে কি ভাই? আমরা পরে এই এক্সপেরিয়েন্স করব। পরে সবুজটা একটা কিনে আমরা আমার অনেক শিক্ষক এখানে আছেন আর আমার অনেক জুনিয়র এবং স্টুডেন্ট অনেকেই আছেন এখানে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে আসলে যেহেতু আমার টপিকটা হচ্ছে বাংলা কম্পিউটিং এবং আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করি, সেক্ষেত্রে প্রথমে আজকে শুরু করব আমাদের 52 ভাষা আন্দোলনের ভাষা শহীদ যারা ছিলেন তাদের স্মরণ করে আমার আজকের এই টকটা আমি শুরু করতে চাই। আমি বিগত প্রায় 3.5 বছর, স্যার যেটা বললেন 3.5 থেকে 4 বছর ধরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করছি এবং স্যারের সহযোগিতায় আমার বেশ অনেক জার্নাল এবং পেপার আছে। তো আমি আসলে প্রথমে চেয়েছিলাম আজকে আমার কাজের কিছু অংশ দেখাতে, বাট স্যার বললো আসলে এটা আছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য, তো একটু কিছু ইন্সপিরেশন আসলে আমরা কিভাবে কাজ করতে পারি সেই বিষয়গুলো আসলে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। তো আমি শুরু করছি। প্রথমত আসলে আমাদের ভাষা পুরো পৃথিবীতে 6,800 লিভিং ল্যাঙ্গুয়েজে আছে। তো আমরা আসলে যখন কোনো একটা রিসার্চ করতে যাব অথবা কোনো একটা ডেভেলপমেন্ট করতে যাব, আমরা যদি টার্গেট গ্রুপ আগে আইডেন্টিফাই করতে পারি যে আমার এই রিসার্চের অথবা আমার এই অ্যাপ্লিকেশনের টার্গেট গ্রুপ কত, তাহলে আমি মোটামুটি একটা আইডিয়া করতে পারবো যে আসলে আমার অ্যাপ্লিকেশনের ইউজার কত হতে পারে এবং এটার ইম্প্যাক্ট কিরকম হতে পারে। ফর এক্সাম্পল গুগল ট্রান্সলেট, এটা পৃথিবীর সবাই ইউজ করতে পারে। তো ইন এক্সাম্পল আমাদের এখানে 8 বিলিয়ন গ্লোবাল মার্কেট আছে। যদি আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করি, 8 বিলিয়ন মার্কেট আমরা আসলে টার্গেট করতে পারবো। তো এখানে 100 ল্যাঙ্গুয়েজেস আছে যেগুলো রেগুলারলি আমরা ব্যবহার করে থাকি। এর মধ্যে বাংলা ভাষার স্থান হচ্ছে 7ম এবং বাংলা ভাষার টার্গেট ইউজার হচ্ছে 300 মিলিয়ন, যেটা আমার মনে হয় যে একটা অ্যাপ্লিকেশনের জন্য টার্গেট পিপল হিসেবে অনেক বড়। এবং আমরা যদি স্পেসিফিক্যালি শুধু বাংলা ভাষার জন্যই কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করি রিসার্চ বেস, তাহলে 300 মিলিয়ন ইউজার ইটস এ হিউজ অডিয়েন্স। আমাদের ডেইলি লাইফে আমরা ল্যাঙ্গুয়েজটা আসলে এমন ভাবে ব্যবহার করি, মানে ভাষাটা এমন একটা ব্যাপার যে আমরা আমাদের ইচ এন্ড এভরিথিং এক্সপ্রেস করার জন্য আমরা ভাষাটা ব্যবহার করি। লিখে যাচ্ছি আমরা কন্টিনিউয়াসলি, আমরা কথা বলে যাচ্ছি, যদি সামহাও এই কথাগুলোকে আমরা একটা ইনফরমেশন স্টোর করতে পারি
তারপর আমরা কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছি, ল্যাঙ্গুয়েজ গুলোকে ব্যবহার করছি। তো এগুলো ব্যবহারগুলো ইউজুয়ালি আমরা কন্টিনিউয়াসলি টেক্সট করি, ফোনে কথা বলি, ইমেইল করছি, ইমেজ হিসেবে ব্যবহার করছি। তো সর্ট অফ অনেকগুলো ফর্মে আমরা আসলে ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করছি, বাট সবগুলোকে যদি একটা ইউনিক ফর্মে আমরা নিয়ে আসতে পারি তাহলে সেটাকে হয়তো আমরা ইন্ডিভিজুয়াল একটা প্ল্যাটফর্ম থেকে সুন্দর করে ব্যবহার করতে পারবো টেক্সট আকারে। আসলে আমরা মেশিন থেকে যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে, যেমন আমি পার্সোনালি এক্সপেক্ট করি আমার মোবাইল ফোনটা যদি আমি সবার সাথে যেভাবে কথা বলি, আমি ফোন রিসিভ করবো না, বাট সে অটোমেটিক্যালি কথা বলে ফেলবে। তো এই ধরনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ গুলোকে সে প্রসেস করবে, বাট আমাদের কমপ্লেক্সিটি গুলো হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি কমপ্লেক্স এবং দেয়ার আর সর্ট অফ অ্যাম্বিগুইটিস। আমি একটু পরে আলোচনা করবো এগুলো নিয়ে। ওকে, আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে আমরা মেশিনকে, আসলে এখানে একজন কুকুরকে বোঝানোর চেষ্টা করছে সামথিং সামথিং সামথিং, বাট কুকুর আসলে তার নামটা ছাড়া আর কিছু আইডেন্টিফাই করতে পারে না। তো আলটিমেটলি মেশিনও কোনো নলেজ নাই। তো সেক্ষেত্রে আমরা যদি মেশিনকে কোনো একটা নলেজ দিতে চাই, আমাদেরকে ইনফরমেশনটা আসলে এক্সট্রাক্ট করতে হবে যে আসলে আমরা কি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। আর আমাদের একটা ভুল ধারণা আছে অনেকের যে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানেই শুধু মনে করি কিছু স্ট্রিং কে আমরা ম্যাচ করব, বাট আসলে আলটিমেটলি এটা না, এখান থেকে আমরা নলেজ এক্সট্রাক্ট করতে চাই। ওকে, আসলে কি কম্পিউটারের কোনো ল্যাঙ্গুয়েজ বোঝার প্রয়োজন আছে কিনা সেটা আসলে আমার হয়তো আপনাদেরকে বলতে হবে না। অবশ্যই কম্পিউটারের যে কোনো ল্যাঙ্গুয়েজ বোঝার প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কারণ যদি মেশিন না বুঝতে পারে তাহলে মেশিন আমাদের জন্য কাজ করতে কখনোই পারবে না। ওকে, সো বাংলা নিয়ে কাজ কেন, আমি এটা নেক্সট স্লাইডে যাওয়ার আগে একটু বলবো যে আসলে আমাদের বাংলাদেশে আমাদের বাংলা কম্পিউটিং নিয়ে যারা কাজ করছেন, কিছু পথিকৃৎ আছেন আমাদের, যারা আমাদেরকে কন্টিনিউয়াসলি গাইডলাইন দিয়ে যান। তার মধ্যে আমাদের এখানে অন্যতম ভাবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় হেড স্যার, যারা 2015-এ সাস্টে একটা সিম্পোজিয়াম করেছিলেন, যেখানে নির্ধারণ করা হয়েছিল ভবিষ্যতের বাংলা কম্পিউটিং নিয়ে কি কাজ হবে। সেখানে একটা মেমোরান্ডাম দেওয়া হয়েছিল, আমি সময় স্বল্পতার কারণে এখন দেখাচ্ছি না, বা মেমোরান্ডামটা আমি অবশ্যই সবাইকে ইমেল করে দেব। সেখানে ভবিষ্যৎ বাংলা কম্পিউটিং এর কি হবে সেটা এখানে দেওয়া আছে। ওখানে কিছু পিকচার আমি দেখাচ্ছি। আমাদের সম্মানিত হেড স্যার জাফর ইকবাল স্যার ছিলেন। স্যার প্লিজ। এই দুইটা ছেলে খুব প্রতিভাবান, মানে আমার কথা তো বাদ, আমি অত প্রতিভাবান না, বাট এই দুইটা ছেলে, এই ছেলেটা আসলে মিসিং। আমার মনে হয় এখানে সালাউদ্দিনকে চিনতে পারছো? চিনতে পারছো এটাকে? বলো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে ও কিন্তু ওসিআর যেটা টিম ইঞ্জিনের যে আসলে মূল কাজটা করেছে, সেই ছেলেটি ইজ মিসিং ফর কতদিন? 1-1.5 বছর। আসলে সে সম্পূর্ণ নিখোঁজ, এবং এটা ঠিক পলিটিক্যাল কিনা জানি না। এটাও আমার ছাত্রটার প্রতিভা সম্পর্কে একটু বলি। জয়পুরহাটের একদিন মোস্তফা জব্বার ভাই আমাকে ফোন দিয়েছেন, তখন আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, আমি তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো জব্বার ভাই আমাদের সাথে পরিচিত। আমি ওনার ওখানে 96-এ আসলে ওনার মাল্টিমিডিয়াতে আমি ফ্রি ক্লাস দিই, ফ্রি পড়াতাম, মানে তখন থেকে আমি আসলে ফ্রি সার্ভিস দিই। এবং এই ছেলেটাকে উনি আমাকে একদিন ফোন করে বললেন যে একটা ছেলে আছে, এর নাম হচ্ছে রফিকুন নবী, এই ছেলেটাকে আপনার ডিপার্টমেন্টে আমি দিতে চাই। ছেলেটা অসম্ভব মেধাবী, কিন্তু পারিবারিক ভাবে অসচ্ছল। আপনি যদি একটু, আমি খুবই হ্যাপি যে ছেলেটা সে এখন অনেক বড় কাজ করে, অনেক ধরনের, এবং গুগল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ এখানে বসে করে। ওয়ান অফ দ্য ভেরি ট্যালেন্টেড ফিউ রিসার্চার্স যারা আসলে ঠিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করে। তো ও আমার সাথে এখনো কানেক্টেড, হি ইজ মিসিং। বাকি দুজনকে তো আমরা চাই। থ্যাংক ইউ ফর প্রেজেন্ট। থ্যাংক ইউ স্যার। এটা আসলে আমি কালেক্ট করে রেখেছিলাম সিম্পোজিয়ামের পরে, এবং আমি সারপ্রাইজিংলি আজকে স্যারকে দেখাতে চেয়েছি এটা। এখানে দেখতে পাচ্ছি আপনার কাকুবাদ যুগল কৃষ্ণ স্যার জাহাঙ্গীর ইউনিভার্সিটির। ওনারা আসলে ওদিন নির্ধারণ করেছিলেন নেক্সট বাংলা কম্পিউটিং এ কি কি আমাদের প্রয়োজন আছে। ওই কপিটা আপনাদের কাছে চলে যাবে অবশ্যই। আর আমি প্রথমে যেটা বলছিলাম, আমাদের 300 মিলিয়ন টার্গেট পিপল আছে, এবং বাংলা ইজ ওয়ান অফ দ্য 7th মোস্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। বাংলা কম্পিউটিং আসলে আমরা কি করব? অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, আমি একে একে করে ইন্ট্রোডিউস করব। এটা আমি কাজ করেছিলাম আমার ব্যাচেলরে টেক্সট টু স্পিচ, বাট সেটা এখনো অনগোয়িং প্রসেস, ইটস এ হিউজ রিসার্চ। এখন টেক্সট টু স্পিচ আসলে আমরা গুগলের অনেকগুলো ইঞ্জিন আছে, আমরা ব্যবহার করতে পারি, আইফোন আই স্পিচ আছে, বাট আসলে আমাদের বাংলার জন্য একটা টেক্সট স্পিচ প্ল্যাটফর্ম আমাদের অবশ্যই ডেভেলপ করা প্রয়োজন।
এরপর আছে ঠিক অল্টারনেটিভ স্পিচ টু টেক্সট, আমরা ভয়েস কমান্ড করব, সেখান থেকে আলটিমেটলি টেক্সট সার্চ করবে অথবা টেক্সট দিয়ে আমরা সামথিং কোনো কিছু একটা প্রসেস করব। আমাদের ভয়েসটাকে ইনফরমেশন ডেটাতে টেক্সটে নিয়ে যেতে হবে। আর ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, এটা নিয়ে স্যার জানেন বাংলাদেশে অনেক সময় ধরে কাজ হচ্ছে, সরকারের অনেকগুলো প্রজেক্টে কাজ হচ্ছে, বাট স্যার খুব ভালো বলেছিলেন একদিন আমাকে আলাপ করার সময় যে বাংলাদেশে খুব ফ্রুটফুল কাজ হচ্ছে না এখনো, এটাতে অনেক কাজ আছে করার। আমরা যে কোনো একটা ছবি থেকে সেই ছবিটাকে কপি করে ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করবো টেক্সট আকারে। এখন এই সবগুলো করার জন্য আলটিমেটলি আমাদের মেইন যে ইঞ্জিনটা লাগবে বা মেইন যে সোর্সটা লাগবে সেটা হচ্ছে কর্পাস। আমরা বাংলার জন্য যখনই কোনো কিছু ডেভেলপ করতে যাই, আমি স্যারকে প্রায়ই বলি যে স্যার আসলে আমরা কাজ যখনই করতে যাই আমরা একটা জায়গায় বাধাগ্রস্ত হই, সেটা হচ্ছে আমাদের রিসোর্সফুল কোনো কর্পাস নেই। এবং স্যারের সাথে আমার অনেক আলাপ হয়েছে ব্যাপারে একটা বাংলা কর্পাস কিভাবে ডেভেলপ করা যায়, এবং কর্পাসই না শুধু একটা স্মার্ট কর্পাস যেখানে সব জায়গা খুব ভালোভাবে স্ট্রাকচার বইতে থাকবে, এবং বাংলা ল্যাঙ্গুয়েজটা আসলে একটু কমপ্লেক্স, এই জন্য স্যার অনেক কাজ করে যাচ্ছেন এটাকে একটা সুন্দর একটা কর্পাস ডেভেলপ করার জন্য। ওকে, মেশিন ট্রান্সলেশন, ধরেন আপনি কোথাও গেলেন, সেখানে একটা ছবি দেখে আপনি কিছু বুঝতে পারছেন না, অন্য ল্যাঙ্গুয়েজে লেখা, জাস্ট ছবি তুলবেন, একটু আগে যেটা বলছিলাম ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করে নিয়ে আসবে। এটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশন প্রপোজাল হতে পারে যেটা অলরেডি ইংলিশের জন্য ইমপ্লিমেন্টেড, বাট বাংলার জন্য এখনো নেই। আর আমাদের বাঙালিদের জন্য খুব সুন্দর একটা ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন, যেটা প্রথমে যেটা চরকি নামে এখন আছে, পিপিলিকা স্যার এখন চরকি হয়ে গেছে, এটাই বলছিলাম স্যার। পিপিলিকা নাম চেঞ্জ হয়ে এখন চরকি হয়ে গেছে, এবং আমি স্যার অনেক সময় বলি যেটা শাহজালালের একটা গর্ব, ওরা প্রত্যেকটা টিম কন্টিনিউয়াসলি ডেভেলপ করে। আমি স্যারকে একদিন বলছিলাম আমরা এমন একটা প্ল্যাটফর্ম ধরবো যেখানে প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা থিসিস গ্রুপ এটা নিয়ে কাজ করবে। একটা থিসিস গ্রুপ চলে যাবে, জি স্যার আজকে সবাই যুক্ত হতে পারে, একটা থিসিস গ্রুপ আসবে, কাজ করবে, চলে যাবে, নেক্সট থিসিস গ্রুপ আবার কাজ করবে, এভাবে আমরা ড্যাফোডিল থেকে খুব বড় একটা প্ল্যাটফর্ম বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে উপহার দিতে পারি। এটা হয় আমাদের স্বপ্ন নিয়ে আজকে আমরা এখান থেকে চলে যাব না, চলে যাব না জি স্যার, এটা নিয়ে আমরা আজকে বাসে যাবো স্যার। ওকে, আর টেক্সট সামারাইজেশন, এটা নিয়ে আমি কাজ করেছি, আমার বেশ কিছু পেপার আছে স্যারের সাথে, স্প্রিঞ্জারও দুটো পেপার আছে। ম্যাডাম কিছু বলছিলেন? ও সরি, আচ্ছা, টেক্সট সামারাইজেশন আলটিমেটলি সামারাইজ আমরা সবাই বুঝতে পারি অনেক লার্জ একটা টেক্সট থেকে সামারি করে নিয়ে আসবে, বাট সামারাইজ আসলে দুই ধরনের, একটা অ্যাবস্ট্রাকটিভ, একটা এক্সট্রাকটিভ। এক্সট্রাকটিভটা খুবই ইজি, এটা ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়, কিছু টেক্সটকে স্কোর বা কিছু প্যারামিটার থেকে করা যায়, বাট অ্যাবস্ট্রাকটিভ ইজ ভেরি কমপ্লেক্স। এখান থেকে আসলে নলেজ রিপ্রেজেন্ট করতে হয় যেটা এক্সিস্টিং টেক্সটে নাও থাকতে পারে, তো ইটস ভেরি ডিফিকাল্ট। তো এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এখন আমি এবং স্যার। আর আদার কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন মেশিন ট্রান্সলেশন করা যায়, ইনফরমেশন রিট্রাইভ করা যেতে পারে। আর সেন্টিমেন্ট অ্যানালিসিস নিয়ে স্যার আমাকে কয়েকদিন আগে বলছিলেন যে আবুজা সেন্টিমেন্ট অ্যানালিসিস নিয়ে কিছু কাজ করো। আমরা যে কোনো ইনফরমেশন বা যে কোনো টেক্সট থেকে ওটা একটা সেন্টিমেন্ট ডেটা আমরা বের করতে চাই, যে আসলে সেটা কি বলতে চাই। ওটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অ্যাবস্ট্রাকটিভ টেক্সট সামারাইজেশনে কোনো বাধা থাকবে না, আলটিমেটলি আমরা টেক্সটকে অ্যানালাইজ করতে পারবো। আর এরপরে জাস্ট আরেকটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারিং অটোমেটেড। আমরা চাই রোবট ইংলিশে এখন ইন্টারঅ্যাক্ট করতে পারে, বাংলায় করতে পারে না, সেটা যদি আমরা যুক্ত করতে চাই, আমরা যুক্ত করতে পারি, তাহলেই সম্ভব। আদারওয়াইজ অন্য কোনোখান থেকে কেউ এসে বাংলার জন্য ডেভেলপ করবে না। আর আদার কিছু ডেভেলপমেন্ট করা যেতে পারে, যেমন স্যার আমাকে ব্যাচেলর সময় বলেছিলেন আবুজার একটা ফনেটিক কিবোর্ড বানানো দরকার আমাদের, বাট আমি এখনো স্যারের সাথে ব্যাপারে বুঝতে পারিনি। আমাদের কিছু জিনিস আছে, এগুলো আমাদের দরকার, যেমন স্পেল চেকার, অটোমেটিক স্ক্রিপ্ট মার্কিং। আমরা স্ক্রিপ্ট দিয়ে দিব, অটোমেটিক মার্ক করে ফেলবে বেসড অন ইন্টেলিজেন্স, আমরা সেই ইন্টেলিজেন্সটা দিয়ে দিতে চাই। টেক্সট সাজেশন আমরা যখন টাইপ করি, এটা অবশ্য কিছু কিবোর্ড এখন আসে, বাট অতটা ফ্রুটফুল হয় না। আমাদের একটা রং কনসেপ্ট আছে, আমি স্যার সাথে একবার কথা বলছিলাম, স্যার আমার সাথে একমত, এটা আপনারা একমত হবেন অনেকেই, যে আমরা বিগ ডেটা মাইনিং, মেশিন লার্নিং, মেশিন ট্রান্সলেশন, ডেটা মাইনিং সবগুলোকে এটা আলাদা ভাবি, বাট আসলে এটা আলাদা ভাবার কোনো সুযোগ নেই। এইগুলো সবগুলো একসাথে কাজ করে। আলটিমেটলি আমরা যদি কোনো একটা মেশিনকে ট্রেন করতে চাই, তাহলে মেশিন লার্নিং অ্যালগরিদম লাগবে, ওটাকে ডাটা দিয়ে ট্রেন করতে হবে, ডেটা মাইনিং লাগবে, এবং ডাটা স্টোর করার জন্য বিগ ডেটা লাগবে। আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে আসলে আমরা এই সবগুলোকে একসাথে রিলেট করতে পারবো। এই সিম্পল একটা এক্সাম্পল, একটা মেশিন লার্নিং অ্যালগরিদমের জন্য আমাদের ডেটা প্রয়োজন আছে, ট্রেনিং সেট, যেটা আমরা কর্পাস বলছিলাম একটু আগে। এই অ্যালগরিদম থেকে আমরা রুলস বা ফিচার গুলো দেওয়ার পরে আলটিমেটলি সামথিং একটা প্রেডিকশন করার চেষ্টা করছি, এবং সেটা আবার আমরা টেস্ট সেট দিয়ে চেক করে দেখবো। আলটিমেটলি যদি প্রেডিকশন ইয়েস অর নো, হোয়াট এভার ইট ইজ,
আমরা লার্নিং অ্যালগরিদমকে সেই রেজাল্টটা দিব। এবং লাস্ট আমি এখন যেটা নিয়ে কাজ করছি, স্যারকে বলছিলাম আমরা এখন আর ডেটাকে ট্রেন করব না, ডেটা অ্যামাউন্টটা অনেক বেশি, আমরা এখন অ্যাডাপটিভ অ্যালগরিদমে চলে যাব, যে আসলে অ্যালগরিদমকে আমরা ডেভেলপ করব। আমরা এখন আর ডেটাকে ট্রেন করতে চাচ্ছি না, এটা যেভাবে ইচ্ছা থাক, কোনো সমস্যা নাই। আমরা এখন অ্যালগরিদম অটোমেটিক্যালি সেই ডেটাগুলোকে বুঝে নেবে কি করতে হবে। ওটাই বলছিলাম, আমাদের যেটা বলছিলাম, এখানে অনেক নাম্বার অফ ডেটা আছে, যেমন গুগল প্রসেস করে 20 পেটাবাইট 2008 এবং এটা কন্টিনিউসলি বেড়ে যাচ্ছে। ডেটার পরিমাণ এত বেশি এবং ডেটা প্রসেসিং এর পরিমাণ এত বেশি যে আমাদের এখন আসলে অ্যাডাপটিভ অ্যালগরিদম ছাড়া আমাদের রাস্তাটা সামনে হয়তো বন্ধ হয়ে যাবে, এত পরিমাণ ডেটা। এর মধ্যে সবচেয়ে মেনশন করে যে বিষয়টা হচ্ছে 80% ডেটা ইজ আনস্ট্রাকচার্ড। আনস্ট্রাকচার ডেটাকে যদি আমরা ট্রেন করতে চাই, অনেকগুলো অ্যালগরিদম আছে, আসলে ডিফাইন করা যাবে না কোন অ্যালগরিদম কখন লাগবে। তো এই জন্য যদি অ্যালগরিদম নিজেই চুজ করতে পারে আমি কোনটাকে ইউজ করব, তাহলে আমাদের রাস্তাটা বা কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং আমাদের ডেটা আসলে অনেক ওয়ে থেকে পাওয়া যায়। আমরা যখনই ফেসবুকে একটা পোস্ট করি, আমরা ধরে নিতে পারি পৃথিবীতে কিছু ডেটার পরিমাণ আমি কন্ট্রিবিউট করে দিলাম, একটা ইমেইল করলাম, একটা ডেটার পরিমাণ আমি পৃথিবীতে আসলে কন্ট্রিবিউট করলাম। ওকে, এখানে যে হিটেরোজেনাস ডাটা বলা হচ্ছে, আসলে এক এক জায়গায় ডেটা এক এক ভাবে থাকে, এটা আমরা সবাই বুঝতে পারি। ডেটাগুলোকে আমরা একটা সোর্স হিসেবে ধরে আমরা আসলে কাজ করতে পারি। ওয়েব ক্রাউলার দিয়ে আমি কাজ করেছি অনেকবার, ওয়েব ক্রাউলার দিয়ে পৃথিবীর যে কোনোখান থেকে ডেটা এনে আমরা সেই ডেটাগুলোকে লোকালি প্রসেস করতে পারি। ওকে, এখন আসলে কিছু বেসিক স্টেপ আমি জাস্ট মেনশন করব। আমরা ল্যাঙ্গুয়েজ যখন প্রসেসিং করতে চাই, 6টা লেয়ার আছে। যেমন কোনো ডেটা যদি স্পিচে থাকে, সেটাকে আমরা আসলে বলি ফনেটিক্স অথবা ফনোলজি। জাস্ট আমি নামগুলো আপনার পরিচয় করে দিচ্ছি, যাতে আপনারা পরে অ্যাটলিস্ট এই কিওয়ার্ড গুলো দিয়ে হলেও নিজেদেরকে আন্ডারস্ট্যান্ড করতে পারে। নর্মাল টেক্সট, ওয়ার্ড এবং তাদের ফর্ম গুলোকে বলা হয় মরফোলজি অথবা লেক্সিকন। আপনি যদি ওয়ার্ড নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে ডেফিনেটলি অ্যাটলিস্ট গুগলে গিয়ে মরফোলজি এবং লেক্সিকন নিয়ে সার্চ করতে হবে যখন আপনি কোনো পেপার খুঁজতে যাবেন। সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে যদি আপনি কাজ করতে চান, ওটাকে বলে সিনট্যাক্স অ্যানালিসিস, এবং ওই সেন্টেন্সটাকে যদি আপনি ভাঙতে চান, তখন আপনাকে নিয়ে আসতে হবে পার্সিং। আর যদি আমরা যেটা অ্যাবস্ট্রাক্টিভের জন্য বলছি, আপনি নলেজ রিপ্রেজেন্ট করবেন, সেখানে আপনি যদি কোনো সেন্টেন্সের মিনিং আপনি বের করতে চান, সেটা হয়ে যাবে সিম্যান্টিক্স। এটা আমাদের লাস্টের পেপারে আমরা অ্যাপ্লাই করেছি, সিম্যান্টিক মিনিং। আর কনটেক্সট, আপনি এক্সাক্ট মিনিং না, বাট আপনি যদি কনটেক্সট ধরতে যান, এটা হচ্ছে প্র্যাগম্যাটিক সলিউশন। আর লাস্টটা হচ্ছে ডিসকোর্স। আলটিমেটলি আমরা যে সলিউশনটা পেলাম, আলটিমেটলি যেটা আমরা চাচ্ছিলাম, সেটাকে আমরা আসলে এখানে ডিসকোর্স বলা হয়। প্যারামিটার গুলো এভাবে কাজ করে, অথবা আপনি যে কোনো অর্ডারই কাজ করতে পারেন, এটা ফিক্স না যে আপনাকে এইভাবে এই অর্ডারই কাজ করতে হবে, আপনি এনি অর্ডারে কাজ করতে পারেন। এবং এখানে একটা মেনশন করা হচ্ছে এভরি স্টেপ ইজ ইকুয়ালি কমপ্লেক্স। প্রত্যেকটা স্টেপই একটু ডিফিকাল্ট, বাট আপনাকে সেটা ঠিক মতো কাজ করতে হবে। এখানে কিছু অ্যালগরিদমের নাম দিয়ে দিয়েছি, স্লাইডটা আপনারা যখন দেখবেন তখন আপনারা হয়তো কিছু নলেজ নিতে পারবেন এখান থেকে। এখানে দেখেন ডিপ লার্নিং, ক্লাস্টারিং, আমি যতগুলো ডেটা মাইনিং, মেশিন লার্নিং, সবগুলো এখানে আসলে ইউজ হয়। আমাদের কিছু ডিফিকাল্টিস আছে, যেমন অ্যাম্বিগুইটিতে, এটা জাস্ট আমি একটা পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ল্যাঙ্গুয়েজের ডিফিকাল্টিটা খুব প্রায় আমরা দেখি। এখানে একটা বিড়ালকে বলা হচ্ছে, আবার একটা মেশিনকে বলা হচ্ছে তুমি বিড়ালকে গ্লাভস পরা অবস্থায় কোনটা আছে এটা আইডেন্টিফাই করো। বাট মেশিন আসলে গ্লাভস আইডেন্টিফাই করছে, বিড়ালও করছে, বাট আলটিমেটলি কোনটাতে বিড়ালটা গ্লাভস পরে আছে এটা আসলে মেশিনটা বুঝতে পারে না। দিস ইজ অ্যাম্বিগুইটি। এটা আমাদের খুব ডিফিকাল্ট করে, কারণ টেক্সট গুলো এত কমপ্লেক্স যে আমরা আসলে ইন্টার রিলেশন গুলো এত বেশি থাকে যে আমরা আসলে এগুলোকে ডিস্টিংগুইশ করতে পারি না অনেক সময়। আরেকটা হচ্ছে মরফিং। এটা আমাদের প্রায় হয়, সেন্টেন্সের রূপগুলো আসলে এত সিমিলার হয় যে আমরা এগুলোকে আলাদা করতে পারি না। এখানে দেখেন দুইজন পপুলার মানুষকে মরফোলজি দিয়ে আমরা খুব সুন্দরভাবে আসলে রিলেট করতে পারি। ঠিক আছে, তো টেক্সট, যখন আপনি টেক্সট নিয়ে কাজ করবেন, তখন এত ধরনের মানে রিলেশনাল কমপ্লেক্সিটি আসবে, দেখে মনে হবে একই রকম, কিন্তু আসলে মিনিংটা ছোট্ট একটা শব্দ ধরে শেষে না যুক্ত হয়ে এটা পুরোটা উল্টে গেছে। তো একটু থাকে এরকম ঝামেলা। আর এত কিছু বলার ফলে আসলে আপনারা আশার আলো দেখতে পাচ্ছেন কিনা সেটা দেখানোর জন্য আমি বলেছি, আসলে পৃথিবীর যত জায়ান্ট কোম্পানি আছে সবগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ছাড়া তারা কিছুই না। যদি আমি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন বলি, ফেসবুক আপনার প্রত্যেকটা পোস্টকে অ্যানালিসিস করে, টুইটার অ্যানালিসিস করে, গুগল অ্যানালিসিস করে। সো উইদাউট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এভরিথিং উইল বি ভয়েড, কিছুই থাকবে না। এখানে কিছু কারেন্ট কাজ হচ্ছে, যেটা ওই স্যার একটু আগে টিম ইঞ্জিনের কথা বলছিলেন, টিম ইঞ্জিন, ওটা নাম এসেছে পুঁথি। পুঁথি নামে ওরা ওই ওসিআরটা লঞ্চ করেছে। আর অমরিকন ল্যাব, এটা আমরা সবাই জানি, আমরা অব্র ইউজ করি, তারা বেশ অনেক কাজ করে।
আর ওপেন বাংলা ওসিআর এটা বিডিওএসডিএন থেকে স্যার চেনেন, ওখান থেকে এটা পাবলিশ করা হয়েছে বাংলা ওসিআর। ইন্ডিয়াতে কিছু কাজ হচ্ছে সিডাক আর হচ্ছে অ্যাংলা, এই দুটো আমি স্যার প্রথম কাজ করেছিলাম আমরা স্নোলার ফেস্টিভ্যাল টুল নিয়ে, যদি আমরা ওটাতে বেশি দূর আসলে বাংলার জন্য খুব একটা কাজ করে না, ওদের এই প্রজেক্ট গুলো অনেক আগে, কিন্তু এখন খুব একটা আউটপুট ওদের নেই, কারণ ওটা ইংলিশের জন্য পারফেক্ট, বাংলার জন্য না। তখন থেকে আমাদের একটা স্বপ্ন ছিল আমরা এইরকম একটা টুল বাংলার জন্য বানাবো একটা সময়। এটা একটা আছে টেক্সট সামারাইজার, এটাও ইউজ করতে পারেন অনেকে। আর বাংলাদেশ গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে, এটা আমি ব্যক্তিগতভাবে কয়েকদিন থেকে দেখেছি, আইটিএ, এটা আমি যতটুকু জানি স্যার হাতে কালেকশন করবেন 150 crore 150 কোটির একটা বাজেট আছে, যেটা 2016 জুন থেকে চলছে এবং এখন পর্যন্ত এটা 19 জুন পর্যন্ত চলবে। আপনারা যদি কেউই বাংলা গবেষণা নিয়ে কাজ করতে চান, আমার মনে হয় স্যারের হেল্পে এখানে আপনি যোগাযোগ করতে পারেন, এবং আমি যতটুকু জানি আনঅফিসিয়ালি এটার প্রজেক্ট ডাইরেক্টর স্যারের বন্ধু। তো আপনারা যে কোনো যদি বাংলা নিয়ে আইডিয়া থাকে ডেভেলপমেন্ট রিলেটেড, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্যারের থ্রুতে। যদি সেটা খুব ভালো আইডিয়া হয় আমার মনে হয় ডেফিনেটলি ইমপ্লিমেন্ট করা যাবে, এবং আমি স্যার অলরেডি এখানে কিছু কাজ শুরু করেছি। আর আমি আসলে খুব ক্ষুদ্র মানুষ, তাও আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, এই আমি নিজের ক্ষেত্রে এই কোডটা ব্যবহার করি, ট্রাই টু গিভ মেশিন দ্য পাওয়ার টু ইন্টারঅ্যাক্ট নেক্সট টু ইউ। আমরা মেশিনকে এমন ভাবে পাওয়ার দেওয়া উচিত যে আমি মনে করি মেশিন আমার সাথে আসলে যোগাযোগ করতে পারবে, কাজ করতে পারবে, ঠিক আমি যেভাবে করি, এটা আমি বিশ্বাস করি। আর আজকে স্যার যেটা বলছিলেন, আমরা এখান থেকে একটা গ্রুপ ফর্ম করবো, সো এবার আমি স্যারের হাতে ছেড়ে দেবো মাইক্রোফোন, স্যার বাকি কাজটা করবেন। থ্যাংক ইউ স্যার। খুব কঠিন একটা সাবজেক্টকে এত সুন্দর উপস্থাপনা, এবং আমি ফিল করছিলাম যে আবুজর তো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একজন প্রাউড অ্যালামনাই, কি সুন্দর উপস্থাপনা দিয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও হয়তো একই মানের উপস্থাপনা দিতে সম্ভব। এই বিষয়ে উপস্থাপনা এত ভালো বোধহয় কম্পারেবল না, এটা আমি খুব প্রাউডলি বললাম। এখন এই টিম ফরমেশনে কারা আজকে এই টিমে যোগদান করতে চায়, যারা আজকে এখানে তরুণ উদ্ভাবকদের মধ্যে কার কার ইচ্ছা যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ আমি কাজ করব? আমি আগে কয়েকটা হাত দেখতে চাই। ইয়েস, একটু চলে আসতে হবে, একটু সংক্ষেপে একটু উঠে আসতে হবে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং একটা গ্রুপ ফর্ম হবে, আমরা সেই গ্রুপটার আসলে জন্ম দিব এইভাবে। আমরা মেয়েদের কাউকে দেখছি না কেন, মেয়েরা কি ভয়ে গুটিয়ে গেল নাকি যে কি কঠিন কাজ? আসলে কোনো কাজই কঠিন না। আমি একটা গল্প বলবো, এই কারণে আগে একটা গ্রুপটা ফর্ম হয়ে গেলে সুবিধা। একটু সংক্ষেপে চলে আসতে হবে সামনে। একটা গ্রুপ ফরমেশনের কাগজে একটু নেম, আইডি, ইমেল, সেল নাম্বার, এই 4টা জিনিস একটু লিখবে। আবুজর এই গ্রুপটাকে নেতৃত্ব দিবে। কনভেনার আমরা মানে জাস্ট টাইম টু টাইম আলোচনা করবো, বাট আমি চাই আবুজরের নেতৃত্বে, যেহেতু উপস্থাপন করেছে পুরো জিনিসটা তাকেই নেতৃত্ব দিবে। ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি খুব স্বপ্নদিত হয়ে ওদের একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা নিব। গ্রুপটার ভিতরে আমাদের অ্যালামনাই একজন আছে, ও মাঝার অলরেডি শেষ করেছে। তো তোমাদের হাতে মাইক্রোফোন দিচ্ছে, একটু সংক্ষেপে তোমাদের নাম, কোন সেমিস্টার, আর কি, হ্যাঁ সেকশন মানে কোন সেমিস্টার এবং কি করতে চাও, এটা একটু বলবে। নাম, কোন সেমিস্টার, কি করতে চাও। আচ্ছা, শিক্ষকদের মধ্যে আমরা আরো চাই যারা একটু কাজ করতে চাই গ্রুপের সাথে একটু আলাদা ভাবে, কারণ আবুজর একা না, হয়তো তার সাথে আরো 3-4 জন আগের গ্রুপে। হ্যাঁ, এই সিআইটা মনে হয় প্যারালাল গ্রুপ হলে ভালো না, কিন্তু আমার মনে হয় গ্রুপটা স্বতন্ত্র থাকলে সুবিধা। তাহলে হয় কি না, মানে নুরি তো ওই গ্রুপে আছে, কিন্তু এখানে আছে ভার্চুয়ালি। কিন্তু আমরা যেটা চাই, ইয়াংদের মধ্যে আর কারোর আগ্রহ আছে কিনা, ইয়াং টিচারদের কার কার আগ্রহ এনএলপি নিয়ে কাজ করে? আর কারোর আগ্রহ নাই না? ইউ আর দেয়ার, ইয়েস, বাট আর টিচারদের মধ্যে আর কারোর আগ্রহ আছে এনএলপি? আসো না, অসুবিধা নেই, জয়েন্টস, কারণ আমাদের টিচার লাগবে, আরো 2-1 হলে ভালো হয়। এটা বড় শক্তিশালী গ্রুপ হতে হবে, আসলে কাজটা বেশ সময় সাপেক্ষ। আর 2-1 শিক্ষক এদিকে, আর কেউ আছে পিছনে, কারো হাত আছে? এনএলপি না, শিক্ষকদের মধ্যে আর কেউ এনএলপি? ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই গ্রুপে অলরেডি 2 জন শিক্ষক। তা আমি একটু, আর সালাউদ্দিন তো এনএলপি গ্রুপের সাথেই আছে, আমরা বোধহয় তুমিও করবে, রাইট? ওকে, ভেরি গুড। তাহলে আমাদের দেখা গেল ও তো শুরু করেছে, তুমি এনএলপি গ্রুপে কাজ করতে চাও, আসো। আচ্ছা, তাহলে আমাদের 2 জন অ্যালামনাই, তোমাদের থেকে শুরু করি, তোমরা একটু তোমার পরিচয়টা দিয়ে ওর কাছ থেকে। আমি সৈয়দ আহমেদ জাকি, আমি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে
আমি আমি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। আর আমাদের আন্ডার গ্রাজুয়েট যে থিসিস সেটা হচ্ছিল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপর। আমরা সেটাতে আমরা সেটাতে আমরা সেটাতে কিছু টেক্সট কোয়েশ্চেন ছিল, এক্সাম কোয়েশ্চেন ব্লুমস রিভাইজ ট্যাক্সোনমির উপর। তো ওটার উপর বেস করে আমরা একটা সিস্টেম দাঁড় করাতে চেয়েছিলাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মেশিন লার্নিং এবং ডাটা মাইনিং ইউজ করে। তো আমরা ওই প্রজেক্টটা এখনো রানিং আছে। তো আপাতত এতটুকু আমি বলে আমার। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এস এম মাজহারুল হক চৌধুরী। আমার অলরেডি কম্পিউটার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে ড্যাফোডিল থেকে। আমি আমার ফাইনাল ইয়ার প্রজেক্ট ছিল সেন্টিমেন্ট অ্যানালাইসিস অফ টুইটারটা। সেই প্রজেক্টে আমরা যেটা করেছি সেটা হচ্ছে টুইটার থেকে ডাটা এক্সট্রাক্ট করে সেটাকে আমরা কিভাবে অ্যানালাইসিসের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট আমরা বের করে নিয়ে আসতে পারি সেখান থেকে, সেটা আমরা ট্রাই করেছিলাম। এবং আমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওখান থেকে আমাদের কোনো প্রোডাক্ট রিভিউ থেকে শুরু করে মার্কেট অ্যানালাইসিস সবকিছু পসিবল। এখন আমি ট্রাই করছি বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কাজ করার। তো আমি ট্রাই করবো প্রথমে বাংলা সেন্টিমেন্ট অ্যানালাইসিস কাজ করার, যাতে বাংলা ল্যাঙ্গুয়েজটা আমরা এক্সট্রাক্ট করে সেটাকে প্রসেসিং এর মাধ্যমে আমরা হিউম্যান সেন্টিমেন্ট আর কাইন্ড অফ মানুষের কিভাবে চিন্তা করছে সেটা আমরা বের করে নিয়ে আসতে পারি। সেটা আমার টার্গেট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আজিজ। আমি মূলত স্যার নতুন করে রিসার্চে অ্যাড হতে চাইতেছি আর কি। এই জন্য এনার্জি মনে হয় এটা একটা ভালো ইয়ে হবে যে বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা ভালো হবে, যে রিসার্চটা শুরু করতে পারবো বাংলা দিয়েই। এই জন্য আমি 4th সেমিস্টারে পড়তেছি ড্যাফোডিল ইভিনিং সেকশনে, ইভিনিং এ। আসসালামু আলাইকুম, আমি মাসুম সাজুনায়। আমি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে 9th সেমিস্টারের অধ্যয়নরত আছি। আমি এনএলপি নিয়ে কাজ করতে চাই, মূলত টেক্সট ক্যাটাগরাইজেশন যেটা ওইটা নিয়ে কাজ করতে চাই। আসসালামু আলাইকুম, আমি সাদিকা হক, 9th সেমিস্টার। আমাদের অ্যাকচুয়ালি প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে চাচ্ছিলাম ন্যাচারাল বাংলা ক্যারেক্টার রিকগনিশন ডিপ লার্নিং উপরে, সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ফয়সাল আহমেদ, 9th সেমিস্টার। আমার সবসময় আগ্রহ ছিল যে কিভাবে আমরা আমাদের স্পিচ বা টেক্সট থেকে ইউজফুল ইনফরমেশন গুলা এক্সট্রাক্ট করতে পারবো। আজকে আমি এখানে এসে আরো বেশি অনুপ্রাণিত হলাম। আমি এটা নিয়ে কাজ করতে পারছি। আমি ইশতিয়াক আহমেদ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে 7th সেমিস্টার পড়াশোনা করছি। আমার আমি বাংলা নিয়ে কাজ করার ইচ্ছা, কারণ আবুজাল স্যারকে আমি অনেক আগে থেকে দেখে দেখেছি স্যার বাংলা নিয়ে কাজ করেছে। যে স্যারের থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আসলে বাংলা নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি কিছু কন্ট্রিবিউট করতে চাচ্ছি বাংলার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, আমি শাহিনুর রহমান, 11th সেমিস্টারে। তো এখন আমার লাস্টের দিকে যেহেতু আমি কাজ করতেছি টপিক্স মডেলিং ইন ব্যাঙ্গালোরিতে হেড স্যার এবং আবুজাল স্যারের আন্ডারে। সো লাস্টের দিকে এসে এরকম একটা গাইডলাইন পাওয়াটা আমার জন্য অনেক ভালো, যেটা আমার ফাইনাল ইয়ার প্রজেক্ট অনেক বেশি হেল্প করবে এবং আমি মনে করতেছি যে আমার শুরুটা অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আল জুবায়ের, আমি 9th সেমিস্টারের সেকশন এতে পড়ি। আর আমি যে বিষয়টা নিয়ে কাজ করতেছি, এখানে পুঁথিতে করা হয়েছে যে জাস্ট টেক্সট নিয়ে কাজ করা হচ্ছে, বাট আমি যেটা নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে বাংলা হ্যান্ড রিটেন ক্যারেক্টার রিকগনিশন, বাংলা হাতের লেখাগুলো ক্যারেক্টার ওয়াইজ এটা করা হচ্ছে। এখানে স্যার অনেকগুলো অ্যালগরিদম দেখালেন, এখানে ডিপ লার্নিং এর ভিতরে সিএনএন অ্যালগরিদমটা ইউজ করে করা হয়। সো আমি এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সাদিকার শোভন, আমি 11th সেমিস্টারে। আর আমি আর শাহিনুর একসাথে কাজ করছি টপিক মাইনিং। সাইদ তানজিম, 9th সেমিস্টার। আমরা বাংলা হ্যান্ড রিটেন ক্যারেক্টার রিকগনিশন নিয়ে কাজ করতে যাচ্ছি। আমরা এক গ্রুপে আছি। থ্যাঙ্কস। আমি অমিত, ফ্যাকাল্টি হিসেবে আছি। আর স্যার অঙ্গন স্যারের সাথে এখানে অনেক কথা হয়, মেইলে, ফেসবুকে আমরা। তো আমি একটা ছোট্ট মজার কথা বলতে চাই। আমার ঢাকা ইউনিভার্সিটির এক ফ্রেন্ড আছে, ও লিঙ্গুইস্টিক বিভাগের ছাত্র। ও এগুলো নিয়ে কাজ করে, ও ভালো জানে ভাষা বিজ্ঞান যেহেতু। তো আমি স্যার ওর সাথে, যেহেতু আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড, তো আমাকে বলেছিল একটা ওয়েবসাইট ডেভেলপ করতে, যে ওয়েবসাইটে সব ইনফরমেশন থাকবে। তো যখন স্যার বলতেছিল যে সিমান্টিক্স, মরফোলজি, সিনট্যাক্স এগুলো, তো আমার একটা ওয়েবসাইট স্যার আছে, যেটা হোপফুলি স্যার 6 মান্থের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি যে ওয়েবসাইট, সেখানে স্যার ওটা বিল্ট ইন কি বলে ওটা এগ্রিড হবে যে ওই পার্টটা তো পুরো আমার তৈরি করা, শুধু এই ল্যাঙ্গুয়েজ নিয়ে সিমেন্টিক্স। এবং স্যার এটা আমি আপনাদের সবাইকে দেখাবো, আমার কাছে আছে এখনো। সব একদম সিমেন্টিক্স থেকে শুরু করে সবকিছু। এবং আমি ওই এখানে স্যার আছে, তার সাথে কমিউনিকেশন ডিসঅর্ডার নিয়ে কিছু কাজ করছি, শুরু করেছি একদম ইনিশিয়াল স্টেজ কমিউনিকেশন ডিসঅর্ডার নিয়ে। থ্যাংক ইউ। আমি
নাম জনা সুলতানা। আমি অনেকদিন ধরে এআই নিচ্ছিলাম, মানে এই সেমিস্টার নিচ্ছিলাম। তো আমার কাছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, তো আমি এটা নিয়ে কাজ করতে চাই। আমি মোহাম্মদ সাইফুজ্জামান। আমি এখানে গ্রাজুয়েশন শেষ করেছি এবং এখানে জয়েন করেছি মোটামুটি। তো আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করার ইচ্ছা আছে, কিন্তু প্ল্যাটফর্ম আমি কাজ করি নাই, জানতে চাই, এই জন্য অ্যাড হয়েছে। আমি মোহাম্মদ সালাউদ্দিন। আমি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি থেকে 2001-এ পাস করেছি। আমি দীর্ঘদিন যাবৎ পোয়েটিক ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, যাতে পোয়েটিক্স ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা এক্সট্রাক্ট করতে পারি। কারণ দেখা যায় যে আমরা ডে টু ডে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি সেখানে পোয়েটিক বা লিটারেচার ল্যাঙ্গুয়েজটা একটা ডিভিয়েশনাল ল্যাঙ্গুয়েজ। তো সেই ডিভিয়েশনটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি সেই সেকশনটা আমি নিয়ে বহুদিন ধরে কাজ করছি, এবং এর উপরে আমার 3-4টা পেপার আছে। হোপফুলি আমি গ্রুপের সাথে নেক্সট কাজ করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি আসলে স্যার থেকে অনুমতি নিয়ে আরেক মিনিট কথা বলবো, একটা ভালো লাগার কথা বলবো। সেটা হচ্ছে আমি গত 2 মাসে একটা কমন জিনিস ফেস করছি। ঢাকা ইউনিভার্সিটি সিসি ডিপার্টমেন্ট আর ঢাকা ইউনিভার্সিটি আইআইটি যে ডিপার্টমেন্ট, ওখান থেকে 3টা গ্রুপ আমাকে গত 2 মাসে তারা প্যারালালি আমার সাথে কমিউনিকেশন করছে, তারা বাংলা নিয়ে কাজ করছে। আর আমি অ্যাজ এ ড্যাফোডিল গ্রাজুয়েট আমি তাদেরকে হেল্প করতে পারছি, এটা আমার জন্য খুব ভালো লাগার একটা বিষয়। এবং তাদের সুপারভাইজার তাদেরকে রিকমেন্ড করেছে তোমরা আবুদের সাথে কথা বলো, দেখো কিছু করতে পারো কিনা। এবং আই ফিল প্রাউড অ্যাজ এ ড্যাফোডিল অ্যালামনাই যে আমরাও রিসার্চে কাজ করে যাচ্ছি। এবং আমার একটা স্বপ্ন আছে, স্বপ্নটা হচ্ছে আমরা ড্যাফোডিলে এখন অলমোস্ট 7000 স্টুডেন্ট, আর আমরা হাত ধরে আগাচ্ছি। উনি একদম মানে রিসার্চ ছাড়া উনি আর কিছুই বোঝেন না। তো আলটিমেটলি আমাদের একটা ভিশন হচ্ছে 7000 স্টুডেন্ট থেকে সামনে 4 বছরে অ্যাটলিস্ট 3000 ইন্টারন্যাশনাল জার্নাল অথবা ইন্টারন্যাশনাল কনফারেন্স পেপার আমরা এনি হাউ বের করে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার সুযোগ দেওয়ার জন্য। স্যার আপনিও আছেন, পুরো ডিপার্টমেন্টই আছেন, আমার মনে হয় এখনই বলা ঠিক হবে। স্যার আমাদের স্যারের সাথে আমরা কথা বলেছিলাম ওসিআর নিয়ে, তো তারপরে তো মানে ইনিশিয়ালি আর কি অল্প কিছু জিনিস মেশিন লার্নিং এ শেখা শুরু করছি, মাত্র মানে দেখা শুরু করছি আর কি। তো স্যার একা একা আসলে জিনিসগুলো শেখা অনেক টাফ। হ্যাঁ, তো স্যার গ্রুপের যেটা বিষয়, গ্রুপের স্যার আমাদের বসার জায়গার স্যার খুব প্রবলেম। যদি সপ্তাহে একটা দিন একটা জায়গা স্যার যদি আমরা পাইতাম যে 3 ঘন্টা একটা ইন্টারনেট ব্যবস্থা এবং 8 থেকে 10 জন বসার জায়গা। ঠিক আছে, আমি এই বিষয়টাও মানে এটা নিয়ে আসলে কোনো কিছু ইয়ে না। আমি খুব খুশি হচ্ছি কি এরকম একটা ফরমেশন আমরা এটার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমাদের জেন্ডারের এখানে একটু অসমতা আছে, তুমি যদি আরো কিছু মেয়েকে এনকারেজ করতে পারো। কারণ হচ্ছে কি মানে ডিপার্টমেন্ট বড়, তো জেন্ডারের অসমতাটা বোধহয় দৃষ্টিকটু হয়ে যায়, অনেক বেশি ভিজিবল। তো এই জন্য চেষ্টা করবো আমি সবাইকে আরেকবার একটু হাততালি দিতে বলবো। এরকম বাংলা এমএনপি আমরা এরকম একটা গ্রুপ করতে পেরেছি, এটা আসলেই আমি সবার কাছে ধন্যবাদ দিচ্ছি। আদারওয়াইজ এটা জন্ম হওয়াটা কঠিন। তো এই জন্য আমরা আগামী টকে 2রা নভেম্বর টকে আসলে আবার এই গ্রুপের কেক কাটা হবে, এবং এই গ্রুপ তাদের গুগল সাইটের উন্মোচন করে। মানে আমরা আজকে একটা গুগল সাইটের উন্মোচন দেখবো, সেটা আহমেদ আল মারুফ আজকে এটা ওপেন করবে, তারপরে আমাদের কেকটা কাটা হবে। আমরা এই গ্রুপ ওয়েবসাইটকে হয়তো হুবহু ফলো করবো না, তার সাথে হয়তো আরো কিছু অ্যাড সংযোজন বিয়োজন হবে, কিন্তু আমি চাই যে গ্রুপই হচ্ছে সেই গ্রুপের ভিতরে এই সমস্ত লার্নিং মেটেরিয়ালস গুলো থাকবে। অর্থাৎ আমি দেখেছি ওদের সাইটটা খুব সুন্দর, সেখানে আমি চাইলে যুক্ত হতে পারবো। আমি দেখতে চাই যে এই মুহূর্তে গ্রুপ কি রিসার্চ কাজ করছে, সেই কাজগুলো থাকবে। সুতরাং আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি যার মাধ্যমে পারস্পরিক ভাবে আমরা জ্ঞানের আদান প্রদানটা যাতে করতে পারি। তো আমি সবাইকে ধন্যবাদ দিয়ে একটু বসার জন্য অনুরোধ করি। আমরা এই সিআর এখন একটা ওপেনিং এ যাব, তার আগে একটা ছোট গল্প আমি বলবো, এই কারণে বসতে বললাম। বাংলাদেশে বাংলার কাজের শুরু আসলে হয়েছে 1985 সালে। প্রথম বাংলার কাজ প্রথম করেন জাফর ইকবাল স্যার, উনি ক্যালটেকে ছিলেন, ফন্ট বানাচ্ছিলেন, ফন্ট। আর মোতালিব স্যারের কথা বলতে হবে। মোতালিব স্যার 1987 সালে আইআইটি খড়গপুরে পিএইচডি কালীন সময় ফন্ট বানাচ্ছিলেন, বাংলার ফন্ট বানানো, এটা ছিল। আর 89-এর আমি একটা গল্প বলবো। 89-এর গল্পটা এরকম ছিল, তখন আমি ছাত্র, তো আমি তখন
অনার্সের ছাত্র। তো আমি একটা মাস্টার্সের থিসিস ছিল, তো মাস্টার্সের থিসিস আমার একটু ঝোঁক ছিল বরাবরই জিনিসপত্র বানানো, এটা আসলে কাইন্ড অফ হবি। অনেক কিছু আমি বিক্রি করেছি ইউনিভার্সিটিতে। আমার অনেক বড় ভাই আমাকে চেনে, কারণ আমি ওইসব বানিয়ে তাদের কাছে বিক্রি করতাম, এবং তাতে কিছু উপার্জন হতো, আবার সেটা বন্ধুদের পিছনেই খরচ হয়ে যেত। এরকম ছিল না যে উপার্জন কিছু সঞ্চয় হবে, এটা সুযোগ ছিল না। আর তখন আমাদের একজন শিক্ষক এসে একটা যন্ত্র নিয়ে আসলো, হিটকিটের নাম আমরা কেউ কি জানে? হিটকিট বলে ওয়ার্ল্ডের একটা ফেমাস ল্যাবরেটরিজ আছে, তারা সব ধরনের টেস্ট ইকুইপমেন্ট বানায়। ইভেন তাদের নিজস্ব কিট আছে যেটা দিয়ে আমি ফাইবার অপটিকের ট্রেনিং করাতে পারবো ল্যাবে, যে ফাইবার অপটিক কিভাবে কাটতে হয়, ফাইবার অপটিক কিভাবে কানেক্ট করতে হয়, এই ধরনের কিট তারা তৈরি করে, এবং এটা অনেক ব্যয়বহুল। তো আমাদের একজন প্রফেসর ছিলেন, উনি ওনার রুমে একটা, আমরা বাইদি বাই আমি শুনলাম যে ওনার রুমে এরকম একটা যন্ত্র আছে, যে যন্ত্রটা উনি ঢেকে রেখেছেন, এবং সেই যন্ত্রটা দিয়ে স্পিচের গবেষণা করা সম্ভব। বাংলা, আমার তখন হঠাৎ করে মাথায় ঢুকলো যে বাংলা ফোনেম গুলো দেখতে কেমন, এই প্রশ্নের আমার মাথায় ঢুকলো। আমি বলছি 1988 সালে কোনো এক মাসের কথা বলছি, একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম, দিতে দিতে হঠাৎ করে একজন বলল যে বাংলা ভাষা কম্পিউটারে প্রয়োগ করার অনেক ডিফিকাল্টি। তখন আমার মাথায় আসলো যে আমি বাংলা কথা বলি, এটা দেখতে কেমন। তো দেখতে কেমন, এইটা থেকে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো আসলে কোনো স্টাডি করা যায় কিনা। তখন এই নিয়ে কোনো বাংলাদেশে কোনো কাজ হয়নি, পশ্চিমবঙ্গেও না। তো বাইদি বাই আমার ক্লাসমেট যারা ওই প্রফেসরের সাথে কাজ করতেন, আমার কাজ যেটা ছিল ওইটা আমার শেষ। তো আমি দেখলাম যে আমার হাতে অনেক সময় আছে, এখন তো একটা সুযোগ, ওই যন্ত্রটা আমি কিভাবে ব্যবহার করতে পারি। আমি এই গল্পের মধ্যে দিয়ে একটা কিন্তু মেসেজ দিব, সেই মেসেজটা আমি যদি না বুঝে পড়ে আমি বলেই দেবো যে মেসেজটা কি। তো আমার এক দোস্ত ছিল বরিশালের, ওর নাম ছিল হুমায়ুন, নামটা বলেই দিলাম, ও এখন অনেক বড় কনসালটেন্ট। তো আমি জানতাম যে ওই স্যারের সাথে ও কাজ করে। তো আমি একদিন ওকে বললাম, আচ্ছা দোস্ত, তোমার স্যারের কি এরকম একটা কোনো, এই স্যারের কি রুমে এরকম কোনো মেশিন আছে যেটা দিয়ে স্পিচ ক্যাপচার করে সেটার উপরে গবেষণা করা যায়? বলছে একটা যন্ত্র স্যার ঢেকে রাখছে কাপড় দিয়ে, এইটা কখনো কাউকে উনি টাচ করতে দেয়, এটা নাকি হিটকিটের একটা যন্ত্র। আমি বললাম তুই একটা কষ্ট করবি, তুই আমাকে শুধু ম্যানুয়ালটা দে। ও তো আমার দোস্ত মানুষ, আমার সাথে রুমে থাকে, ওর রুমে মানে ভালো থাকার জন্য আমাকে হ্যাপি রাখাটা একটা প্রি কন্ডিশন। আমি আসলে স্বাভাবিক না, মানে কিরকম রুমে ও এসে পড়বে আর আমি ঘুমাবো, এটা হবে না। ও আমি যদি ঘুমাই ওকেও ঘুমাতে হবে, কারণ ও বাধ্য হয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু ও আমার রুম ছাড়বে না। ও যে না আমি তোর সাথে থাকবো, আমি কিন্তু ওকে স্বাভাবিক জীবনে রাখি না। ও দেখছে যে না, তাহলে তো ম্যানুয়াল দিতে হবে। ম্যানুয়ালটাও বললো, দোস্ত আমাকে তুই ম্যানুয়ালটা নিছিস, আমি আবার সন্ধ্যায় ল্যাবে যাবো, তখন আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, সকালে নিয়ে আমি পড়লাম, দেখলাম হ্যাঁ এটা তো একটা দারুণ যন্ত্র, এইটা দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব। আমার তখন মাথা কিন্তু ভূত চেপে গেছে। আমি ফার্স্টে ভদ্রভাবে স্যারকে যে বললাম, স্যার আমি আমার প্রজেক্ট, আমার যেটা ফাইনাল ইয়ার থিসিস ছিল ওটা শেষ, আমার হাতে এখনো অনেক সময়, আমি স্যার স্পিচ নিয়ে কাজ করি। তোমার কাজ তো শেষ, তুমি আবার কেন স্পিচ নিয়ে? উনি কিন্তু রাজি না। একজন অত্যন্ত সিনিয়র প্রফেসর, তার ছাত্র হচ্ছে আমার সুপারভাইজার, সুতরাং উনি সুপারভাইজার তো এই বিষয়ে কথা বলবেই না। আমি গেছি এবং আমাকে উনি অনেকটা, না এটা তুমি করতে পারছো না, এটা আসলে তোমার কাজ অলরেডি শেষ, তুমি কেন আবার এটা নিয়ে কাজ করবে? যাই হোক, আমি দেখলাম যে আমার আসলে আর কোনো উপায় নাই। আমি আসলে ওই তখন থেকেই জানতাম যে আমি আসলে পাগল, এবং এই পাগলদের পাল্লায় কিছু কিছু মানুষ ভালো থাকে, সবাই না। তো ঘটনাক্রমে কি হলো, আমি ওকে পরের দিন বললাম যে দোস্ত তুই তো ঢুকিস, স্যারের ওখানে কাজ করিস, আমাকে ওই বাইরের রুমের চাবিটা দে। তো বলতে স্যার তুই কি করবি? আমি একটু জাস্ট যাবো, স্যারের ওই যন্ত্রটা আসলে আমার খুব ইচ্ছা, একটু জাস্ট দেখে চলে আসবো, আমি বিশেষ কিছু করবো না। তো আমাকে সরল বিষয়, যেহেতু আমার রুমে থাকে বা আমি ওর রুমে থাকি, যেটাই হোক না কেন, চাবিটা দিল। চাবিটা নিয়ে সন্ধ্যায় ঢুকে, ঘটনাটা হয়ে গেছে একটু নাটকীয়। স্যার ওই দিন ওই যন্ত্রটাকে দেখছে যে এটা বাইরে সেফ না, আমি আবার কাজ করতে চাই, উনি ভিতরে আরেকটা রুম আছে, সেই রুমের ভিতরে উনি ঢুকায় লক করে দিয়েছে। আমি রুমের ভিতরে ঢুকে দেখি যেখানে যন্ত্রটা ছিল সেখানে যন্ত্রটা নাই। আমি তো অবাক,
আমি ভাবছি নিশ্চয়ই এটা আসলে স্যার না, কোনো এক ছাত্র হয়তো এই কাজটা করেছে, যে সে জানে যে আমি এই যন্ত্রটা ব্যবহার করবো। এটাতে অনেকে কানাঘুষা চলছে যে ও নাকি একটা শেষ, এখন আরেকটা করবে। এগুলো তো ডিপার্টমেন্টের রাষ্ট্র হয়ে গেছে। আমি দেখলাম যন্ত্রটা কোথায়, দেখলাম ভিতরের ঘরে। এখন ভিতরের ঘরটা আসলে এরকম ছোট্ট একটা ঘর, পুরো জানলায় প্লাস্টিক আছে, রাবার দিয়ে পেরেক মারা, কারণ ভিতরে এসি চলে যাতে এসির বাতাস না বেরোয় যায়। তো আমি ফার্স্টে চিন্তা করলাম আজকে রাত্রে আমার আসলে অপারেশন চালাতে হবে, আবার আর কোনো বিকল্প রাস্তা নাই, কারণ আমি ভেবে আসছি এটা করবো। পুরো জানলার সম্পূর্ণ রাবারের গাছকে খুলে ফেললাম, পুরো খটখট খটখট করে উঠে আসলো। আমি চিন্তা করলাম যে এটা তো আর লাগানো যাবে না, আপাতত এক জায়গায় ফেলে দিই, কারণ এটা আসলে লাগানো যাবে না, কারণ এটা তো আমি রাবার খুলে ফেলছি। তারপরে জানলার ইয়েটা খুললাম, খুলে দেখি যে ভিতরে পাতলা গরাদের মতো। আমি গরাদ পুরো ফাঁক করে ফেললাম, করে ভিতরে চাপ দিলাম। রুমের ভিতরে ঢুকে ভিতর থেকে গেটটা, ওই যে লক সিস্টেম, তালা খুললাম, খুলে লাইটটা জ্বালালাম, কার তো কেউ আসবে না, বাইরের দরজা অফ। আমি কিন্তু ফাইনাল ইয়ারের ছাত্র। এইবার আমি মেশিনটাকে অন করলাম, কাপড় টাপড় সরালাম। ওইটা আসলে ওইটার যেদিন ডিপার্টমেন্টে গিফট দেওয়া হয়েছে তারপরে আর কোনোদিন ওই কাপড় সরানো হয়নি। প্রচুর ময়লা পরিষ্কার করলাম নিজে হাতে করে, ম্যানুয়াল খুলে মেশিন অন করলাম। অন করে আমি কিন্তু সারা রাত এক্সপেরিমেন্ট করছি, সারা রাত। আমি দেখলাম আমার কি কি লাগবে কাজ করার জন্য, যতগুলো ভাওয়েল, যতগুলো কনসোনেন্ট, একমাত্র আমার ভয়েস, এছাড়া তো আর সম্ভব না। আমার ভয়েস দিয়ে রাত যখন শেষ হয়েছে আমার কাজ, তখন আমার কাছে সবগুলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সব ডেটা প্রিন্ট আউট সব আমি বের করেছি। কিন্তু করে আমি দেখছি আমার ডেটা তো সব ফ্লপিতে নিতে হবে, সব তো বড় ফ্লপিতে সব ডেটা নিয়ে আবার সুচারুভাবে মেশিনটাকে বন্ধ করলাম, সুন্দরভাবে ঢেকে দিলাম। সব ঠিক ছিল, শুধু ছোট্ট একটা ভুল। সেই ভুলের খেসারতটা আমি বলছি কি হয়েছিল। স্টোরিটা, জায়গাটা এমন একটা জায়গা, খুব ইন্টারেস্টিং। আমি জানলা টানলা গরাত টরাত সব সোজা করেছি, ওই রাবারের গাছকেটও কিন্তু গেঁথে দিয়েছি। এখন বোঝা যাচ্ছে যে ইনট্যাক্ট, কিন্তু ওই যে টিপ দরজাটা, টিপ খুলে আমি চলে গেছি বাইরে লাগিয়ে এটাকে সব অফ করে, কিন্তু ভিতরের দরজাটা আসলে খোলা। ওটা যে ভিতর দিয়ে চাপ দিয়ে লাগাই দিতে হবে, এত কাজের বিরাট মনে হয়নি। পরের দিন সকালের কাহিনী, আমি তো যথারীতি রুমে যে ঘুমাচ্ছি, আমার তো সারা রাত আমি কাজ করেছি, সুতরাং ঘুমায় 10:30টার দিকে যখন ডিপার্টমেন্টে ঢুকবো তার আগেই মামারাই বলছে আপনাকে কিন্তু চেয়ারম্যান স্যার খুঁজতেছে। আমি মানে সবার কাছে মেসেজ চলে গেছে যে সামথিং রং, ওকে চেয়ারম্যান খুঁজতেছে। চেয়ারম্যানের কাছে গেলাম, উনি খুব গম্ভীর মুখে বসে আছেন। আপনি প্রফেসর অমুক, নাম বলছি না, আপনি ওনার ল্যাব ভেঙে কি করেছেন। আমি বললাম, আমি তখন একদম দেখলাম যে আমার তো একদম শেষ অবস্থা। আমি তো জানি না যে ওইটা আসলে ধরা পড়ে, আমার ধারণা ছিল যে স্যার ধরতেই পারবে না, কিন্তু ওই যে খুলে গেছে, উনি কিন্তু ঢুকেই খুলে দিয়ে দেখে যে খোলা, ওটা হইতেই পারে না। আর উনি অত্যন্ত ক্যালকুলেটিভ, উনি কোনো যন্ত্র কাউকে ব্যবহার করতে দিত না, কারণ ওটা উনি ছাত্রদেরকে শেখাইতে চায় না। যাই হোক, আমাকে চেয়ারম্যান স্যার বললো, সবাই আমাকে যেহেতু একটু সাপোর্টিভ চিন্ত, আমাকে বলতেছে তোমাকে কাজ করতে হবে, উনি এখন কম্পিউটার সেন্টারে আছে, একটু যে তুমি বুঝায় বলো যে আসলে তুমি কোনো ক্ষতি করো না। আমি গেলাম, উনি খুব গম্ভীর ভাবে তাকায় বলল, তুমি কয়টার সময় আমার ল্যাব ভেঙেছো? বললাম, স্যার আমি তো ল্যাব ভাঙিনি। বলে, কেন? আমি যে ভিতরে দরজাটা খোলা দেখলাম। উনি কিন্তু জানে না যে আমি রাবারের গাছকে, এগুলো কিন্তু কিচ্ছু জানে না। বললাম, স্যার আসলে হয়েছে কি, আমি বলি স্যার আপনার যে ছাত্র স্যার কাজ করে, বলে হ্যাঁ তোমার ক্লাসমেট, সেই বলেছে তুমি নাকি তার কাছে চাবি নিয়েছিলে। ও তো হাঁটু কাঁপছে, কারণ ও তো আমার হাঁটু কাঁপছে না, কিন্তু ওর তো হাঁটু কাঁপছে। ও সব বলেছে যে স্যার ও আমার কাছ থেকে চাবি নিয়েছে, ও সকালে এসছে। আমারে বললো তুমি আর, আমি বললাম স্যার আমি যখন ভিতরে ঢুকলাম স্যার আপনার ওই যন্ত্রটা দেখার স্যার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি তো স্যার, আপনি শিক্ষক, আপনি তো দরজা লাগাই যাবেন না। আমি ধারণা করছি ওই দরজা ওই ছাত্রই লাগাইছে। উনি বললো, তুমি জানো তুমি একাডেমিক অফেন্স করেছো, তোমার একাডেমিক কাউন্সিল এখন রিপোর্ট হলে তোমার ডিগ্রি সব ক্যান্সেল, তুমি তোমার ছাত্র তো হারাবে। আমি বললাম, স্যার আমার আসলে এই দোষ হয়ে গেছে, এটা সত্য, কারণ আমি তো আপনি যেহেতু ব্যবহার করতে দিবেন না, আমিও ব্যবহার করার জন্য পাগল হয়ে এটা করেছি।
এবার খুব কাহিনী, খুব ইন্টারেস্টিং। স্যার কিন্তু বললো ঠিক আছে তোমার জন্য আর এরকম না হয়। স্যার তো জানেন আমি কি করেছি। আমার যখন সুপারভিশনটা মানে ফাইনাল সুপারভিশন, দুইটা থিসিস কিন্তু একসাথে, বেশ মোটা দুইটা কাজ। উনি এক্সামিনেশন কমিটির চেয়ারম্যান, থিসিস উল্টায় বলতেছে আরে তুমি বাংলা ফোনেমের এই সমস্ত সুন্দর প্রিন্ট আউট কোথা থেকে করেছো? স্যার এটা তো নীলক্ষেত থেকে। বলছি নীলক্ষেতে কোন দোকানে এরকম প্রিন্ট আউট হয় এত সুন্দর? তুমি ডেটাগুলো কিভাবে পেয়েছো? আমি তখন, উনি কিন্তু বুঝে ফেলছে যে আমি ওই যন্ত্র ব্যবহার করছি। সব শেষ, একদিন আমাকে উনি ডাকছে, দিয়ে বলছে আসলে তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দিবে, এই যন্ত্রটা আসলে কেমন? আমি শুধু আনসার একটাই ছিল, আমি বলছি স্যার আসলে না ওইটা খেলনা, ওইটা একটা খেলনা। এটা ছিল আমার লাস্ট। এবং উনি কোনোদিন আমাকে বলতে পারবে না এই কারণে যে ওনার কোনো ছাত্রই, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের এই রেকর্ড নাই যেটা আমার আছে। এই কারণে ওখানে গেলে এই 30-35 বছর পরেও সবাই আমার কথা একবার হলেও বলছে যে পাগল। আমি কিন্তু এরকমই, আমার এখানেও কিন্তু ঘটনাটা এরকম, আমি খুবই অন্যরকম। আমার যদি মনে হয় যে এখানে আর কাজ করার নাই, আমাকে এরা দেখবেই না কেউ, দেখার। বেসিক্যালি আমি বলবো যেখানে গবেষণার বিষয় আসে সেখানে বিষয়গুলো এরকম হতে হবে যে আমি একটা জিনিস করতে চাই, আমি ওটা না করা পর্যন্ত আমি থেমে নাই, এবং ওইটা করার জন্য যদি আমাকে কিছু আনতেও হয় কোথাও থেকে কিনে, সেই বিষয়েও কোনো থামার বিষয় নাই। আমাদের অর্জন করার জায়গাটাতে আসলে আমাদের এরকম হতে হবে। আমি এখন মারুফকে একটু আমন্ত্রণ জানাই, মারুফের গ্রুপের এই ওয়েবসাইটটা দেখেই আমার আরেকটা প্রেজেন্টেশন গ্রুপ আছে 5টা থেকে, আশা করি তার মধ্যে কেক কাটা হয়ে যাবে। আমরা এখন একটা লাইভ ওপেনিং দেখবো। মারুফ, ইউ ক্যান অলসো ইনভাইট ইউর গ্রুপ মেম্বার্স, তারা যদি এখানে থাকে। এসিআই রিসার্চ যারা আছো তারা একটু চলে আসে একসাথে। আমাদের ওয়েবসাইটটা আমরা অনলাইনে আছে না, ওয়েব সামনে তোমাদের একটু দায়িত্ব বাড়বে। আচ্ছা আমরা এখানে থাকি না, আগে কেকটা কিনে স্যার, আগে ওনার কেকটা কিনে, আগে কেকটা কিনে একটু কেকের আয়োজনটা করবো এখানে সবাই। আচ্ছা আমরা আগে একটু মানে আগে একটু বলে দেখি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো আমরা হেড স্যারের অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশনে এই গুগল সাইটটা ক্রিয়েট করেছি। জি স্যার। সো ফার্স্ট অফ অল তো হোম পেজ আছে, দেন নেক্সট হচ্ছে নিউজ এন্ড ইভেন্টস গুলো আমরা যত পাবলিক স্যার, মানে এটা কি সবাই জানে, সব ছাত্র জানে? সব ছাত্র জানে না। তাহলে এটা আমাকে ওইভাবে ইমেল দিতে হবে। জি স্যার। ওকে স্যার। আচ্ছা একটা ছবি তুলে নেওয়া হয় যে গ্রুপের এটা ওপেনিং হচ্ছে, একটা ছবি তুলতে হবে। সিপিসি ওকে। জি স্যার। So, sir, news and events. So, আমাদের first research talk থেকে actually HCI ল্যাবে শুরু হয়। So then তারপর আমরা জি স্যার, তারপর আমরা অলরেডি একটা রাউন্ড টেবিল মিটিং কন্ডাক্ট করেছি, যেটা স্টুডেন্ট এবং টিচার সবাই একসাথে ছিল। জি স্যার। আচ্ছা জি স্যার, ডেট এটাতে স্যার ডেট দেওয়া হয়েছে, ডেট টাইমটা দেওয়া হয়। তাহলে হিস্ট্রি ক্রিয়েট হবে। জি স্যার। দেন হচ্ছে আমাদের HCI ল্যাবের এই মিটিং থেকে অ্যাকচুয়ালি একটা ফলো আপ এসেছে যে আমাদের ল্যাবের যেসব স্টুডেন্ট আছে তারা নেক্সট বাংলা স্মার্টফোন হ্যাকাথনে পার্টিসিপেট করছে। তো আমাদের এখান থেকে আমরা অ্যাটলিস্ট 5টা টিম বোধহয় আমাদের এই কম্পিটিশনে যাব। সেই আমাদের স্টুডেন্টরা যারা আছে ওরাই টিম ফর্ম করেছে, ওদের টিম থেকে যাবে। আমরা আলাদাভাবে আর কি এটা আসবে স্যার। এটার একটু ডেট টাইম থাকতে হবে, মানে আমরা চাই কি যে প্রত্যেকটা ইভেন্ট যেন হিস্ট্রি ক্রিয়েট করে। ওকে স্যার। সো ওরা একটা স্যার হ্যাকাথন অ্যারেঞ্জ করতেছে, তো ওইটা হলো যেমন আমাদের এই রিসার্চ ল্যাবটা আছে AIB MIST এবং
আইওটি এই চারজন হলো তাহলে আসলে এটা আমাদের এইগুলো এটা কিন্তু তোমার এই রিসার্চ ল্যাবকে অ্যাকনলেজ করতে হবে সো ইট বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট রিকগনিশন ওকে ভেরি গুড দেন the research টিমের ইনফরমেশন গুলো আছে আমাদের কনভেনার ডক্টর নুরি স্যার, দেন টেকনিক্যাল লিড হিসেবে আমি আছি। ফ্যাকাল্টিজে আমাদের যারা লাস্ট রিসার্চ স্টকে যারা ছিল তাদের নামই আছে অ্যাকচুয়ালি, আরো যারা আছে আমরা তাদেরকেও এনকারেজ করি যাতে আমাদের টিমে জয়েন করতে পারে। আন্ডারগ্রেড স্টুডেন্টস পপুলারাইজ করা এই কাজগুলো তো ওদের ছবিগুলো অ্যাড করে দিতে পারি। ছবি অ্যাড জি স্যার, ছবি না অ্যাড করলে আইডেন্টিটি ইজ নট ভিজিবল। জি স্যার, আমরা ছবিগুলো অ্যাড করে দেব। ছবিগুলো জাস্ট একটু মানে এক্সট্রাক্ট ছবি এক্সট্রাক্টর থাকবে। দেন রিসার্চ প্রজেক্টে অ্যাকচুয়ালি আমাদের রিসেন্ট যে রিসার্চ প্রজেক্টগুলো আমরা নুরি স্যারের তত্ত্বাবধানে অ্যাকচুয়ালি হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন স্টেট অফ দ্য আর্ট রিসার্চ শুরু করেছি অলরেডি। আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের দুইটা টিম হচ্ছে মোবাইল এগ্রিকালচার এবং মোবাইল এডুকেশন সিস্টেমের উপর রিসার্চ শুরু করেছে। এছাড়াও স্যার আমার আন্ডারে হচ্ছে গিয়ে দুইটা টিম, তারা হচ্ছে গিয়ে হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন নিয়ে কাজ করছে, মোবাইল ফোন এবং মোবাইল ফোন এবং ইনার্শিয়াল সেন্সর ইউজ করে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আমরা হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনাইজ করতে পারি। সো এই রিলেটেড একটা রিসার্চ পেপার ইভেন আমরা অলরেডি সাবমিট করেছি। আর নাফিস নেহাল স্যারের আন্ডারে হচ্ছে গিয়ে দুইটা প্রজেক্ট চলছে প্যারালালি। সো একটা হচ্ছে ক্রিকেট শট ক্লাসিফিকেশন ইউজিং 3D ডেপথ ইমেজেস। সো এটার জন্য মাইক্রোসফট ইনফরমেশন এটা আমি কালকে আমি আইইউবিতে দেখে এসেছি, তো ওদের যে ভেন্ডর প্রোভাইড করছে সে লোকাল ভেন্ডর। তো আমি একটু কথা বলি ওদের কাছ থেকে ভেন্ডরের ইনফরমেশন নিই, যেহেতু ওদের সাথে আমার এখন রিলেশনশিপটা একটু ডিফারেন্ট, দে উইল প্রোভাইড মি এভরিথিং। সো ক্রিকেট শট ক্লাসিফিকেশনের একটা কাজ হচ্ছে নাফিস নেহাল স্যারের আন্ডারে হচ্ছে ডিপ লার্নিং ইউজ করে কিভাবে আমরা লিপ রিডিং করতে পারি। লিপ রিডিং করার একটা প্রজেক্ট অনগোয়িং প্রজেক্ট আকারে চলছে। সো যেহেতু মাত্র আমাদের অ্যাকচুয়ালি ল্যাবের ইনঅগ্রেশন হচ্ছে, সো এখনো কোনো রিসার্চ গ্রুপের ইনঅগ্রেশন হচ্ছে, সো কোনো পাবলিকেশন বা ওয়ার্কশপ আমরা এখন পর্যন্ত করতে পারি। টুলস তো স্যার হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে আমাদের ল্যাব যেসব টুলস আমরা বানাবো না আমি বলছি যে যেগুলো ইউজ করে ইউজেস যেগুলো ডেভেলপ এগুলো স্যার কিন্তু এই সেমিস্টারের মধ্যে শেষ করে দিতে না, আমরা চাই যে এই সেমিস্টারের মধ্যে গ্রুপ অ্যাক্টিভিটিস আছে এবং এই টুলস গুলো দিয়ে মানে আমি কিছু অ্যাড করব তোমার সেমিস্টার। সো আদার্স এর মধ্যে হচ্ছে গিয়ে আরো আমাদের ওই রিলেটেড লিংকস গুলো মানে হচ্ছে বিভিন্ন এইচসিআই রিলেটেড যেসব টিউটোরিয়াল গুলো আছে সেগুলো অ্যাড করা হবে এবং সো এটা আগে তো স্যার ইনভাইটেশনটা পাঠাতে হবে। হ্যাঁ মানে আই ওয়ান্ট দ্যাট টু বি ডান। আমি একটু গেট দিচ্ছি কিছু সো রিসার্চ গ্রুপ যেগুলো আছে অন্যান্য বাংলাদেশের এবং ইন্টারন্যাশনাল যেসব গ্রুপগুলো আছে তাদের সাথে কোলাবোরেশন করা এবং হচ্ছে গিয়ে যত টপ রিসার্চার আছে এইচসিআই রিলেটেড, সো তাদেরকে হচ্ছে গিয়ে আমাদের গ্রুপের সাথে কোলাবোরেট করাটাই হচ্ছে গিয়ে আমাদের মেইন কাজ। সো মেইনলি হচ্ছে গিয়ে এটাই আমাদের ওয়েবসাইটে। আমরা আসলে খুব খুশি আর নাই, খুশি হওয়ার কারণ নাই। এখন যে জায়গাটা দরকার সেটা হচ্ছে আমরা ফার্স্ট ন্যাশনাল সিম্পোজিয়াম অন এসিআই করতে চাই আন্ডার দিস রিসার্চ। ন্যাশনাল সেটা ওয়ার্কশপ হতে পারে, ন্যাশনাল কনফারেন্স হতে পারে, সিম্পোজিয়াম হতে পারে, বাট আমরা চাই এসিআই এর উপরে ড্যাফোডিল সিএসি এটা নিজস্ব কনফারেন্স সিম্পোজিয়াম হবে ন্যাশনাল। তাইলে কিন্তু ইউ অ্যাচিভ ওয়ান টার্গেট, মানে এখানে কিন্তু মাইলস্টোন টার্গেট না থাকলে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা কে কয়দিন বাঁচবো জানি না, বাট এইটাকে বাঁচতে হবে 100 বছর, তা নাইলে কোনো লাভ নেই। আমি যদি মরে যাওয়ার সাথে সাথে এও মরে যায় তাহলে নো ইউজ। আমাকে একদল ইনোভেশন বলতেছিল যে আচ্ছা স্যার আমরা এই সফটওয়্যারটা বানাচ্ছি, ওখানে একজন অ্যাডমিন থাকবে, সেই সব করে দেবে। আমি বলছি তোমার সফটওয়্যারটা যদি অ্যাডমিন ছাড়া করতে পারে তাহলেই বোধহয় বাঁচবে, আদারওয়াইজ বাঁচবে। কারণ অ্যাডমিন বা হিউম্যান ডিপেন্ডেন্সি আমরা কমায় ফেলতে চাই। আমি আর একটা বিষয় অ্যাড করবো যে এখানে আমরা যত বাইরের প্রফেসরকে অ্যাড করবো তত সমৃদ্ধ হবে। আমরা ঘরে যারা আছি তারা আছে, কিন্তু এটা যখনই বাইরের একজন প্রফেসর দেখবে তার যে নিজস্ব নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটা এর সাথে সংযুক্ত হবে। আমরা নেটওয়ার্কের যুগে বাস করি। আমাদের কাজ হবে এই সেমিস্টারের মধ্যে অ্যাটলিস্ট 10 জন প্রফেসরকে, রিনাউন্ড প্রফেসরকে এর সাথে সম্পৃক্ত করা।
এটা আই এম গিভিং অ্যাজ এ টার্গেট। কারণ হচ্ছে যদি টার্গেট না থাকে ইউ ডোন্ট অ্যাচিভ এনিথিং। একদম সিম্পল। আমার নিজস্ব একটা টার্গেটই কিন্তু আমি এখানে কাজ করি, আমি উইদাউট টার্গেট কাজ করি না। সো টার্গেট হচ্ছে যে অ্যাটলিস্ট 10 জন প্রফেসরকে এর সাথে কানেক্ট করা। কানেক্ট করতে গেলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়োর ইমপ্রুভমেন্ট। ও দেখে বলবে তোমরা তো বেবি, তোমাদের এই জিনিসগুলো আর্ট করতে হবে, এই জিনিস করতে হবে, উইল ডু ইট। আমরা যাদেরকে আনবো অ্যাজ এ এক্সটার্নাল এক্সপার্ট তাদেরকে আমরা বলবো ইউ ওয়ার্ক এজ অ্যান অ্যাডভাইজার টু আওয়ার টিম। তারা তাদের যে পোর্টফোলিও সেখানে বলবে যে ড্যাফোডিলের সিএসি DIOHCI আই এম ওয়ান অফ দ্য অ্যাডভাইজার। সে আমাদেরকে ব্যবহার করুক না কেন তার মার্কেটিং এর কাছে, আমরা সেটা চাই। তাহলে একদিন দেখা যাবে ওই প্রফেসর বলছে আচ্ছা আই হ্যাভ এ ফান্ডেড প্রজেক্ট, অ্যান্ড সে প্রজেক্ট নেওয়ার সাহস করবে কেন? সে জানে তার একটা টিম আছে, স্ট্রং টিম। মোস্ট অফ দ্য ইউরোপিয়ান আর লুকিং ফর টিমস টু ডু দ্য প্রজেক্ট। এবং আরেকটু বলে রাখি, আমাদের প্লাস হচ্ছে আমরা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, আমাদের পার্টনার হওয়ার 100% পসিবল। প্রত্যেকটা প্রজেক্টের একটা টার্গেটই হচ্ছে যে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একটা ইউনিভার্সিটিকে এর সাথে থাকতে হবে, সেখানে ড্যাফোডিলস। তাহলে লেট আস কিপ দিস টার্গেট। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কি, আমরা এখানে একটা সেকশন করতে চাই যেখানে কন্টিনিউয়াস আমরা দেখতে পাবো যে কে কি পড়ছে, কি ফিডব্যাক। এখন কিন্তু এটা একটা স্লিপিং গ্রুপের মতো, এটা কিন্তু স্লিপিং গ্রুপ, কারণ আমি লাইভ কিছু দেখছি, স্ট্যাটিক না, কারণ আপডেট ছাড়া তো এখানে কিছু নাই। কিন্তু এইটা কিভাবে ওটা আমরা করতে পারি যে লেটস সে গ্রুপের একটা কাজ চলছে, আমরা কিছু ফিডব্যাক দেখতে পাচ্ছি, বাইরের প্রফেসররা এইটা দেখতে চাইবে যে তোমাদের প্রেজেন্ট অ্যাক্টিভিটি কি কি ফিডব্যাক আছে দেখা, তাহলে আমাদের সেটা খুব ভালো হয়। আমরা কেকটা কেটে ফেলি। আমার মনে হয় খুবই চমৎকার ভাবে হয়েছে। ডিআইও আমাদের যে এনএলপি গ্রুপ হচ্ছে তারা বোধহয় একইভাবে আরো বেটার কিছু রিপ্রেজেন্টেশন দিবে। একটা আসলে কেকটা খুব বড় না, ছোট্ট, আর স্মল ইজ বিউটিফুল বলে না, এনিথিং স্মল ইজ বিউটিফুল। আচ্ছা, এইটা আমরা কেউ খাবো না, আমরা শিক্ষকরা আসলে সবাই মোটামুটি, যারা ছাত্ররা আছে হয়তো একটু খাবে, বাট আই হোপ ইউ লাইক টু শেয়ার। এটা ছবিটা ইম্পর্টেন্ট, ছবিটা দেখতে সুন্দর। এটার নাম আছে DIOHCI রিসার্চার্স, না রিসার্চ, ভেরি গুড। আমি বলবো যে কন্টেনার সহ যারা গ্রুপ আছে এটার সাথে একটা ছবি তুললে ভালো, কারণ ইউ উইল নট পারহ্যাপস গেট এ টেস্ট অফ ছবিতে থাকবে, একসাথে একটা কালেক্টিভ ছবি তুলে হবে। না না, মেয়েরা একটু সামনে, মেয়েরা একদম সামনে। এই ছবিটা আমরা কিন্তু আমাদের ফেসবুক সব বিভিন্ন আর একটু কাজ, একটা কাজ এখন ছবিটা ভালো দেখো, তোমরা একটু যাও না, মেয়েরা একটু হাত লাগাও, যাও চিন্তা মাত্র যাও, সুন্দর করে হাত, তুমি এই ছবিটা সুন্দর আসছে ভাই, দেখতে ভালো লাগছে। ডিআইও দেখছেন, এখন কে খেলো কে খেলো না, আপনি খেলে ফেলো, সবাই মিলে একসাথে আমরা কাজ করি। এক্সেলেন্ট, আরে এটা তো আনন্দ, তাই না? আরে শোনো, তোমরা একটু কনভেনার টিচার একটু খাও। আচ্ছা, আমাদের নেক্সট রিসার্চ টকটা হচ্ছে 2 তারিখ। আমাদের নেক্সট রিসার্চ টকটা 2 তারিখ। আচ্ছা, কে দিচ্ছ এটা কি জানো তো? আরে না না না, নেক্সট রিসার্চ টকটা কে দিচ্ছে আমরা জানি? হ্যাঁ না, আমাদের এই ছাত্রদের জন্য একটা রিসার্চ টক আছে। আমাদের টপিকসটা কি ছিল জানা আছে তোমার? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের কলিগদের মধ্যে কে ইন্টারেস্টেড? মানে আমরা কিন্তু এআই রিসার্চ গ্রুপ ফর্ম করবো ওইটার মাধ্যমে, এবং যে প্রেজেন্টেশন দেবে সেই কিন্তু গ্রুপের কনভেনার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইয়াং, আমাদের ইয়াং না, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এআই পড়াচ্ছি আমরা কি? হ্যাঁ না, এআই
এআই ও তো অলরেডি এনএলপি তে ঢুকে গেছে। তুমি এআই পড়াচ্ছ না তারেক? ওকে, কাম হিয়ার। আচ্ছা, আমি বলে রাখি তারেক হাবিব অলসো পিএইচডি স্কলার, সুতরাং তার এটা হওয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে হবে তার রিসার্চ এজেন্ডা গুলো এর মধ্যে দিয়ে বাস্তবায়ন হবে। আচ্ছা, তারেকের পিএইচডি টপিকসটা কি আছে? একটু আগে আমি দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিলাম যেহেতু আচ্ছা না, কিন্তু সেটা হচ্ছে এটা হবে এবং আমি তারেককে এই প্রেজেন্টেশনটা শেয়ার দিবেন। তুমি একটু বলে দাও তোমার রিসার্চটা। না স্যার, আমি তো একটা দিচ্ছি স্যার 25 তারিখে। না, ওটা তো শিক্ষক। আচ্ছা, গ্রুপের মানে কনভেনার হবে। মানে আমি প্রেজেন্টেশন করে দেব, সবই থাকবে স্যার, কনভেনার হতে যাচ্ছে। তারেক হাবিব আসলে আগামী 2 তারিখ একটা রিসার্চ টক দিবে অন এআই, এবং আমরা চাই যে তারেকের নেতৃত্বে আরো কিছু টিচার, হ্যাঁ 7ই নভেম্বর, গুড ডেট, 7ই নভেম্বর আমাদের এখানে মঙ্গলবার 4টার সময়, হ্যাঁ পার্টি হোক, এটা তো 4টার সময়, সমস্যা নাই। তো ওটার সাথে সাংঘর্ষিক না, তো সুতরাং আমরা হয়তো 4:30 হবে। 4:30টায় আমাদের এআই রিসার্চ and its future. Tarek Habib will give the presentation. Tarek Habibকে আমি চাই যে ওই গ্রুপের নেতৃত্ব সেই দিবে, কারণ সে যেহেতু নিজেই একজন পিএইচডি স্কলার এবং তার অনেক গবেষণা ওই গ্রুপের মাধ্যমে আসলে বাস্তবে রূপ নেবে। এবং আমরা আশা করছি যে এই কামিং প্রেজেন্টেশনটা 7ই নভেম্বর, না 7ই নভেম্বর প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশন সম্পর্কে তারেক হাবিবের কাছ থেকে আমরা এখন শুনবো যে উপস্থাপনা কি হবে, এবং তারেক হাবিবের সাথে আমরা সবাই একসাথে সেই গ্রুপে ওদেরকে কিভাবে প্রণোদনা বা অনুদানা দিতে হয় সেটা চেষ্টা করব। ধন্যবাদ তারেক হাবিব, তুমি এটা যে রাজি হয়েছ। আসলে ইন্টারঅ্যাক্টিভ একটা অনুষ্ঠান হচ্ছে স্যার, তো আমি স্যারের মানে সামনে একটা প্রপোজাল দিতে যাচ্ছি। এআই আসলে আমি আসলে মাস্টার্স করেছি হচ্ছে ইন্টেলিজেন্স সিস্টেম ইঞ্জিনিয়ারিং নর্থসাউথে, মানে আমার রিসার্চ ডোমেন হচ্ছে আমি যখন ফার্স্ট পেপার বের করি তখন আমি 2006 ফোর্থ ইয়ারে বিএসসি ফোর্থ ইয়ারের ছাত্র। আমার প্রথম রিসার্চ এরিয়া ছিল এনএলপি। তো আমি আজকের ইয়েতে যুক্ত হইনি আসলে, যাই হোক মানে আমার নিজের যে পিএইচডি নিয়ে পড়াশোনার সাথে আপাতত যুক্ত হতে যাচ্ছি না। তো ওটা ছিল আমার ফার্স্ট পেপার। তো আমি বেশিরভাগ আমার পেপারগুলো হচ্ছে এআই এর উপরে। এআই তো একটা মানে বড় টার্ম, কারণ এর অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো মেইনলি আমি হচ্ছে নিউরাল প্যাটার্ন রিকগনিশন। আমি স্যার যেটা প্রপোজাল দিতে যাচ্ছি স্যার, এআই হচ্ছে একটা মানে এইচসিআই যেমন একটা স্পেসিফিক টার্ম, এনএলপি হচ্ছে এআই এর একটা ব্রাঞ্চ, স্পেসিফিক টার্ম। তো এআই কারণ এআই ব্রাঞ্চ হলে স্যার আসলে মানে কি মানবে, কারণ তারই ব্রাঞ্চ অলরেডি আলাদা করে নিয়েছি আমরা। হতে পারে স্যার আমরা কম্পিউটার ভিশন বা ইমেজ প্রসেসিং বা হতে পারে নিউরাল নেটওয়ার্ক বা এরকম একটা স্পেসিফিক টার্ম আমি হ্যাঁ, বা প্যাটার্ন রিকগনিশন বা মেশিন লার্নিং, প্যাটার্ন রিকগনিশন মেশিন লার্নিং ল্যাব, এরকম একটা মেশিন লার্নিং এরকম একটা কিছু হলে, কারণ এগুলো হচ্ছে আমার এরিয়ার মধ্যে পড়ে। তো এটা হলো এরিয়াটাকে একটু নামকরণ চেঞ্জ করে ফেললাম, এটার নাম দিয়ে দিলাম প্যাটার্ন রিকগনিশন এন্ড মেশিন লার্নিং। এই গ্রুপটা আমাদের তারেক হাবিব নেতৃত্ব দেবে, এবং আমরা চাই যে এই যে আসছে 7ই নভেম্বর সেই উপস্থাপন থেকে আমরা প্যাটার্ন রিকগনিশন এবং মেশিন লার্নিং এর যে সুন্দর জগৎ আছে সেই জগৎ সম্পর্কে জানবো, বাংলাদেশে আমাদের করণীয়, এবং আমরা ভবিষ্যতে ড্যাফোডিল থেকে প্যাটার্ন রিকগনিশন এবং মেশিন লার্নিং এর উপরে একেবারে আন্তর্জাতিক মানের কনফারেন্স করার, এবং সেখানে তারেক হাবিবকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। তো তারেক হাবিব ধন্যবাদ। এখানে আমরা নামকরণটা এআই রাখলাম না, ও ঠিকই বলেছে, এআইটা অনেক বড় একটা এরিয়া কভার করে, এবং তারেক হাবিব যে আজকে আগ্রহ প্রকাশ করেছে এই আগ্রহটা আমরা ধরে রাখতে চাই। তারেক হাবিব যেন কোনোভাবে পালিয়ে না যায় এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন কেকের খাওয়া দাওয়া না প্লিজ স্টার্ট। আমাদের আরেকটা উপস্থাপন আছে 5টার সময়, আমি আরেকজনকে নিই। না আরে এটা গ্রুপের, আমরা তো দেখবো খালি। প্লিজ এন্টার। জি স্যার। দিয়ে দিব।
Thank you.